বারে বারে ঘুঘো তুমি খেয়ে যাও তা না, পক পক করে তুমি হারলে মান সম্মান। ইয়েস গাইস, আমি ময়ূর রঞ্জন ঘোষের কথাই বলছি। তার পক পকের ফলে গোটা কলকাতাবাসী এখন লজ্জার মুখে পড়ে গিয়েছেন। তার নিউজের ধরন একটা, সেটা হচ্ছে বাংলাদেশকে পচাতে হবে। আই ডোন্ট নো তিনি কেন বাংলাদেশের পেছনে পড়ে আছেন। বাংলাদেশের বিগত সরকার শেখ হাসিনা কি তাকে কোনো ক্যাশ ক্যাপিটাল দিয়েছিল নাকি, সেটা খুব জানার ইচ্ছা আমার। তা না হলে তিনি কোন স্বার্থের কারণে শেখ হাসিনার পক্ষ হয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে এবং বাংলাদেশের জনগণকে পচাচ্ছেন সেটা আমি জানি না। তার এই পকপকানি দেখে বাংলাদেশের বেশিরভাগ নাগরিকই মনে করছেন যে কলকাতার মানুষগুলো হয়তো এরকমই হয় যারা বাংলাদেশকে অপছন্দ করে, কিন্তু আমি জানি কলকাতার প্রতিটা মানুষ এরকম নয়, তারা বাংলাদেশকে সাপোর্ট করে এবং ভালোবাসে। তো যাই হোক, এই পক পক করে তিনি একজন মানুষের চোখে পড়ে গিয়েছেন। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ না, তিনি বাংলাদেশের একজন স্পেশাল মানুষ। তিনি তার এডিটের মাধ্যমে এই ময়ূর রঞ্জন ঘোষকে একদম পুরো রোস্ট করে ছেড়ে দিয়েছেন। ইয়েস গাইস, আর তার নাম হচ্ছে স্বপন আহমেদ। তিনি এডিটের মাধ্যমে প্রতিবাদ করে থাকেন। তিনি খুব ভালো এডিট করেন। অনেক ইউটিউবার আছে যারা বসে কথা বলে প্রতিবাদ করে, কিন্তু সরাসরি গিয়ে প্রতিবাদ কয়জন করতে পারে বলুন? এই স্বপন আহমেদ ভাই তিনি সরাসরি গিয়ে প্রতিবাদ করেন, আর সেটা হচ্ছে তার এডিটের টেকনিক কাজে লাগিয়ে। তো যাই হোক, এখন আসল কথায় আসছি। এই স্বপন আহমেদ ভাই ময়ূর রঞ্জন ঘোষকে নিয়ে ইতিমধ্যে 2টা ভিডিও বানিয়েছেন। প্রথম ভিডিওটার উপর আমি রিয়েক্ট করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। রিসেন্টলি তিনি যে ভিডিওটা আপলোড করেছেন এই ময়ূর রঞ্জন ঘোষকে নিয়ে, সেটা হচ্ছে 2য় নাম্বার ভিডিও। তো আজকে সেই ভিডিওটার উপর আমরা রিয়েক্ট করতে চলেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ডিসক্লেমার দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বেশিক্ষণ হাসতে পারেন না তারা এই ভিডিওটা দেখবেন না, আর যারা হাসতে ভালোবাসেন অফকোর্স ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা দেখলে আপনি ইচ্ছে মতো আসবেন, যেরকমটা আমিও এসেছিলাম। যাই হোক, আর বেশ কথা বাড়াচ্ছি না, তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে চলো ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? প্লিজ হয়ে যাও তুমি। কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা। আমি একটা জিনিস বুঝি না, এই হকার সাংবাদিক এত কথা বলে, এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোনো সাংবাদিক করে না। আমি শিওর এই হকার সাংবাদিকের মাথার 2-1টা তার অবশ্যই ছিঁড়া আছে। আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য। সো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো চেক করব। বাছাধন, তুমি মাথাটা সরাও। তোমার মাথায় কি আছে সে কি হলো? ওই ডায়লগটা কিন্তু একদমই করা ছিল। বাছাধন, তুমি তোমার মাথাটাকে একটু সরাও। মানে যেরকমটা আমরা বলে থাকি একটু বেড়ে পড়লে যে দাদা একটু সরুন, আপনি একটু সরুন। তো এই বিষয়টা আমি আরেকবার দেখবো, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। চলুন আরেকবার দেখি। আমরা দেখি, তারগুলো চেক করব। বাছাধন, তুমি মাথাটা সরাও। তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে, এই যে তার মাথার 2টা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে, হকারের মতো হকারগিরি করে, মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে, সাংবাদিকতা করতে আইসা তার 2টা তার ছিঁড়া আছে। তার 2টা আমার তাকে লাগাইয়া দিতে হবে। আচ্ছা, তার আগে এইখানে কি দেখা যাচ্ছে? তার মাথার ভিতরে আর কি আছে? এখানে
এইটা কি? তার মাথার ভিতরে এইটা আবার কি রে ভাই? হোয়াট দ্য ফুচকা? পাতা। এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে, এত উল্টাপাল্টা কথা বলে। এই যে শুকনা পাতা, এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা গৈসা সিগারেটের ভিতরে ভইরা টানে। এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিতে। তো কি বলবো, আমি হাসবো নাকি কি করবো বুঝতে পারছি না। তো যে কথাটা বলবো সেটা বলার আগে আমি স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি স্বপন আহমেদ ভাইকে। তার যে এডিটটা সেটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য রাখে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার এডিটটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এই পাগলা সাংবাদিকের ভিডিও যখন আমার সামনে আসে আমি মাঝে মধ্যে ভাবি তিনি কি শুকনা পাতা খেয়েছেন নাকি, মানে বুঝতেই তো পারছেন কিসের কথা বলছি। তো স্বপন আহমেদ ভাই কিন্তু মানে সেটাই বোঝানোর চেষ্টা করছে তার মাথায় কি সেরকম কোনো প্রভাব আছে কিনা। তো যাই হোক, এফেক্ট হলেও কিন্তু বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে তার মাথা থেকে পাতা বের করা হয়েছে, একদম ভালোভাবে রোস্ট করা হয়েছে। আমি ময়ূখ রঞ্জন ঘোষকে বলছি, এর থেকে বেশি অপমান আর কি হতে পারে। প্লিজ এবার আপনি ভালো হয়ে যান, না হলে কিন্তু আপনি কিন্তু একদম বাঙালিদের রোস্ট সম্পর্কে আপনার ধারণা নিয়ে আপনাকে যে কি করবে। বেশি কথা বাড়ছে না, চলুন বাকি অংশটা দেখে আসি। না এই হকার সাংবাদিককে মূলত এই পাতার জন্য না, আর কি আছে? আর কিছু আছে? ব্রেন আছে নাকি অন্য কিছু? মাথায় তো ব্রেন থাকারই কথা নাকি? এটা তো মনে হচ্ছে। এটা কি রে ভাই? আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি, কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না, তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি। ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই, তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না। ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো। মাথায় ব্রেন নেই, পটি পটি আছে। মানুষের পটি দিয়ে মাথা ভর্তি, এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে। তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য? তার মাথার ভিতরে যদি মানুষের পটি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে? যাই হোক, আমরা তার মাথার তারটা লাগাই দিই। তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা। আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন। তারটা লাগাই দিলাম, নে ভাই তার লাগাই দিলাম, এবার ওইটাও লাগাই দিই। ওকে, সো এবার দেখি সে কি বলে, তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া, এবার তুমি কথা বলতে পারো। দুধ, চিনি, কাজু, বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি। স্বপন আহমেদ দাদা আপনি কি করলেন? এতদিন তো যাও কথা বলতো, এখন তো অন্য কিছু বলছে। এখন তো পুরো কলকাতার মানুষকে সে পুরো পাগল বানিয়ে দিবে তার মতো। এতদিন তো সে আরো পাগলা ছিল, এখন তো পুরো পাগলা বানিয়ে দিলেন। স্বপন আহমেদ দাদা এটা কি করলেন আপনি? দয়া করে আপনি নতুন একটা ভিডিও বের করে আনুন যেটাতে তাকে অন্য কিছু করবে, তাকে মহাকাশে পাঠিয়ে দেন প্লিজ। আমার ভিডিওটা যদি আপনার সামনে পড়ে থাকে প্লিজ এরকম আরেকটা ভিডিও তাকে মহাকাশে পাঠিয়ে দিন, যাতে সে সেখানে একদম অক্সিজেন ছাড়া নিঃশেষ হয়ে চলে যায়। ঠিক আছে, সে তার পৃথিবীতে না আসতে পারে, তাকে মহাকাশে পাঠিয়ে দিন প্লিজ। আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল প্লিজ। চলো আবার বাকি অংশটা দেখে আসি। হবে না, মাথার চুল উঠবে না, চুল পাকবে না, দাদা বুড়ো বুড়ি মিল হবে, কন্যা দিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও। ভাই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না। হকার সারা জীবন হকারই থাকবে, সে কখনো সাংবাদিক হতে পারবে না। মলম বিক্রেতা, সে মলম বিক্রি করবে, তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে, হকারগিরি করবে, জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে, যার ফলে
তাকে আমরা হাজার চেষ্টা করলেও তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না। সে হকারগিরি করবে, সে হকার সাংবাদিক থাকবে। 10 টাকা দুধ, চিনি, কাজু, বাদাম, এটা সেটা দিয়ে তৈরি করা। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা বেশ ভালো এনজয় করেছো। তো এখন একটা কথা তোমাদেরকে জানাচ্ছি, ময়ূক রঞ্জন ঘোষ ভিডিওর শুরুতেই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকরা নাকি একটা বিষয় নিয়ে খুবই খারাপ কমেন্ট করছে। সেটা হচ্ছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটা নাকি মা কালীকে বোঝাচ্ছে। এই বিষয়টা তোমাদেরকে একটু বোঝাচ্ছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা কে লিখেছে সেটা তোমরা জানোই, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন সনাতনী। তো একজন সনাতনী হয়, সে তার ধর্মকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনোই চাননি বাংলাদেশে একটা ইউনিভার্সিটি হোক। এই একটা কষ্ট কিন্তু বাংলাদেশের মানুষের মনে এখনো রয়ে গিয়েছে। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে লিখেছেন, সেখানে তিনি সনাতনী ধর্মকে একটু বেশি প্রাধান্য দিয়ে ওমা এই যে লাইনটাকে তিনি লিখেছেন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের 95% মুসলমান, সেক্ষেত্রে তারা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। এই বিষয়টাকে হিন্দু ধর্মের একজন দেবীকে বোঝানো হয়েছে। দেখুন, জাতীয় সঙ্গীত এমন হওয়া উচিত যেটাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মন খুলে গেতে পারবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই বিষয়টাকে সাপোর্ট করছি না। ময়ূক রঞ্জন ঘোষ যে বিষয়টাকে নিয়ে খুব বুক ফুলিয়ে কথা বলছেন, আসলেই তো এখানে একটা কথা আপনাদেরকে জানাচ্ছেন যে জাতীয় সঙ্গীতের মধ্যে কেন একটা ধর্মকেই প্রাধান্য দিয়ে জাতীয় সঙ্গীত তৈরি হবে। আমি একটা কথা বলি, সেটা মাথায় রাখুন, সত্যকে যদি সত্য বলতে না পারি তাহলে আমি দালাল, সত্যকে যদি সত্য বলি তাহলে কিন্তু আমি দালাল নই, আমি ভালো মানুষ হয়েই থাকবো প্রতিটা মানুষের মনে, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে সাপোর্ট করেন। তো গাইস, আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো, ভিডিওতে লাইক দিতে পারো, আর ভালো না লাগলে ভিডিওতে ডিসলাইকও দিতে পারো। তো যাই হোক, তোমরা চাইলে স্বপন আহমেদ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো, তার প্রতিটা ভিডিও কিন্তু প্রতিবাদী ভিডিও। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।